হ্যালো। আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য আমাদের যে স্পেশাল আয়োজন আইসিটি অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে পুরা HTML এবং সংখ্যা পদ্ধতির সম্পূর্ণ ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এত রাত পর্যন্ত যারা অনেক ওয়েট করেছিল, গতকালকে বিশেষ করে এত বেশি SMS পেয়েছি যে সবাই বলতেছিল যে স্যার ক্লাস খুব মিস করতেছি, আবার পারলে প্রত্যেক দিন নেন। আসলে এরপরও ইনশাল্লাহ আমি তোমাদের সামনে চলে আসলাম। প্রথমেই আমরা একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে কি প্রথম 10 মিনিটের মধ্যে, তোমরা জানো গত দিনও 4 জন 400 টাকা মোবাইল রিচার্জ পেয়েছে, অলরেডি আমরা নামগুলো অ্যানাউন্স করেছি। তো তোমরা যারা আজকে সর্বোচ্চ মেনশন শেয়ারকারী হবা, আজকেও 4 জনকে আমরা সর্বোচ্চ কি দিব, গিফট দিব, যারা সর্বোচ্চ মেনশন শেয়ার করবা। ওকে, ইনশাল্লাহ তাহলে করে ফেলো প্রথম 10 মিনিটের দ্রুত গতিতে। আমিও একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আর সবকিছু ওকে থাকলে তোমরা একটু বলে দাও যার সব ঠিক আছে, ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, একটু বলে ফেলো দ্রুত গতিতে। আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সব জায়গায়, সব গ্রুপে, তোমরাও শেয়ার করে ফেলো প্রথম 10 মিনিটে। অবশ্যই যারা পুরস্কার পায়, তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো স্যার আপনারা কি দেখেন, কি দেখে পুরস্কারটা দেন। আমরা আসলে মেইনলি দেখি হলো তোমার টাইম লাইনে শেয়ার আছে কিনা, তুমি তোমার বন্ধুদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করছো কিনা, আর তুমি তোমার বেস্ট ফ্রেন্ড গুলাকে মেনশন দিয়েছো কিনা। এই কয়েকটা জিনিস আমরা দেখি জাস্ট। এই তোমার টাইম লাইনে শেয়ার থাকলে 1 নাম্বার পজিটিভ পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে তুমি বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে দিছো, আর হচ্ছে কি তুমি বন্ধুদেরকে মেনশন দিছো। এই কয়েকটা জিনিসের উপর আমরা গিফটটা দিয়ে থাকি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন আমি নিজে আগে শেয়ার করি, তোমাদেরকে শেয়ার করতে বলে আমি নিজে শেয়ার না করলে এটা আসলে খুবই বেমানান বিষয়। তাহলে এরপরে হচ্ছে আমরা যাতে সবাই ক্লাসটা শুরু করবো আর কি। প্রথমে আমাকে একটু কালকের মতো বলে ফেলো, আজকে কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন হয়েছ সেটা একটু বলে ফেলো দ্রুত গতিতে। ওকে, আজকে কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন হয়েছে এটা একটু বলে ফেলো, তারপরে আমরা বাকি কথা বলবো। ওকে, এবং ইনশাল্লাহ খুবই চমৎকার ক্লাস হবে, যা পড়াবো সব এত স্পষ্টভাবে নোট করে দিব যাতে তোমার কোনোদিন কোনো প্যারা নিতে না হয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত গতিতে মেনশন করে দাও কে কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছে সেটা একটু বলে ফেলো তো দ্রুত গতিতে। চিটাগং থেকে মুনা যুক্ত হয়েছে, আরশি যুক্ত হয়েছে কক্সেস বাজার থেকে। আরশি তুমি তোমার সব ফ্রেন্ডদেরকে যুক্ত করে দাও। সাইবা যুক্ত হয়েছে পাবনা থেকে, যুক্ত হয়েছে ইয়াসিন। আমি কয়েকটা নাম পড়ি কেমন। ব্রাহ্মণবাড়িয়া থেকে হচ্ছে শিহাব, রাসেল রাজশাহী থেকে, আইরিন চট্টগ্রাম থেকে, মুস্তাকিম ময়মনসিংহ থেকে, কিশোরগঞ্জ থেকে চারু, সুমাইয়া আক্তার কুমিল্লা থেকে। আমি দেখি কার কার নামগুলো পড়তে পারি। তোমরা যারা শেয়ার ডান শেয়ার করবা তাদের নামগুলো আমি মাস্ট পড়বো। শেয়ার করে শেয়ার ডান লিখে ফেলো। আর 4 জন পুরস্কার পাবে, অবশ্যই 4 জন পুরস্কার পাবে পাবনা থেকে, বরিশাল থেকে। আচ্ছা যাই হোক, অনেকেই অলরেডি আমরা প্রায়, আসসালামু আলাইকুম স্যার, অনেকেই সালাম দিচ্ছ। অলরেডি আমরা প্রায় 400-র কাছাকাছি চলে গিয়েছি। তোমরা আরেকটু সবাই শেয়ার করো। আসলে প্রথমে যদি তোমরা শেয়ারটা না করো, হয় কি অনেকেই ক্লাসটা মিস করে ফেলে। সুতরাং একটু তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলে আমরা পড়া শুরু করব, যাতে সবাই ক্লাসে ফুল টাইমটা পায়। ফুল টাইমটা সে তার যাতে প্রথম 2-1 মিনিট মিস না হয়। ওকে, অনেকে রাতের মধ্যে আসলে সিলেট থেকে মুনতাহা কক্সবাজার থেকে, এরপরে হচ্ছে মেহেদি হাসান ইমন কক্সবাজার থেকে, তারপরে সিলেট থেকে হালিমা তালুকদার। আমার মনে হচ্ছে 64 জেলার স্টুডেন্টরাই আছে, 64 জেলার স্টুডেন্টরাই আছে, আলহামদুলিল্লাহ। এটা আইসিটি অ্যাসিস্ট্যান্টের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করে। দেখি কয়জন হয়েছে। আমি একটু লাইভে অলরেডি আমরা 400 ক্রস করেছি প্রায়। তো আল্লাহ রহমতে তোমরা আরেকটু শেয়ার করো, আমরা 500 জন হয়ে যাক। মিথিলা বানু শেয়ার ডান করেছে, থ্যাংক ইউ মিথিলা। আর উর্মি হাবিবা তিশা শেয়ার ডান করেছে। ছেলেরা কই, ছেলেরা ইয়াসিন ইমরান করেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। মুমতাহা আক্তার রিমা। আর তোমরা ক্লাস নোট যারা করো, শুধু লেকচার করলে হবে না, ক্লাস নোট করতে হবে। যেমন গত ক্লাসে দেখেছো যে সুন্দর সুন্দর ক্লাস নোট আপলোড করেছে। আর তোমরা মেইন আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে দিবা, যেটাতে 1,05,000 মেম্বার, ওই গ্রুপে আপলোড দিবা ক্লাস নোটটা। তোমরা কি করো, ক্লাস নোটটা তোমাদের যে গ্রুপটা স্পেশাল খুলছি ওটাতে আপলোড দাও। ওটাতে আপলোড দিলে তুমি ক্লাস লিঙ্ক গুলা পরবর্তীতে খুঁজে পাবে না। অনেক পোস্ট হয়ে গেলে তুমি মেইন ক্লাসের যে মেইন ক্লাসটা এগুলো খুঁজে পাবে না। এগুলো তোমাদের ক্লাসগুলো এখানে জমা থাকার জন্য আমরা ওই গ্রুপটা খুলছি। আচ্ছা যাই হোক, ওকে। সাদিয়া চিটাগং থেকে স্যার নাম পড়েন। আচ্ছা কার কার নাম পড়তে হবে বলে ফেলো। শেরপুর থেকে কানিস, কুমারখালী থেকে প্রকৃতি দৃশ্য, 6 মিনিটে 700 ভিউ। আচ্ছা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আচ্ছা ঠিক আছে। বুলা থেকে হচ্ছে রুবেল শিকদার। ফরিদপুরের কেউ নাই, ফরিদপুরের। আচ্ছা এখন অলরেডি আমাদের 417-20 ক্রস করেছে। আরেকটু শেয়ার করে সবাই, আরেকটু শেয়ার করে আমরা 500 জন হলে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আচ্ছা আজকে আমরা HTML এর গত ক্লাসের পড়াগুলা মনে আছে কার কার, একটু একবার রিভিউ করি। দেখি সবাই উত্তর দাও তো। ওয়েবসাইটকে কালারফুল করতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়? দেখি বলো তো, ওয়েব পেজকে কালারফুল করার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়? গতকালকের ক্লাসের কার কার মনে আছে দেখি। এবং সবাই লিখো পিএইচপির পূর্ণরূপ কি। 2টা প্রশ্ন লিখো সবাই। ওয়েবসাইটকে কালারফুল করতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়? নাম্বার 1 পিএইচপির পূর্ণরূপ কি। নাম্বার 2 দেখি প্রশ্নগুলো কার কার মনে আছে। জাস্ট এটা একটু দেখতে চাচ্ছি যারা কমেন্ট করবে তারা অবশ্যই ইনশাল্লাহ। দেখি কে 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 উত্তর দিতে পারো। ওয়েবসাইটকে কালারফুল করতে কোনটি ব্যবহৃত হয় এবং পিএইচপির পূর্ণরূপটা একটু বলার চেষ্টা করো। এটা বলতে পারলে মনে করবো তুমি পড়াশোনা করছো কালকে রাতে। শুধু পড়াশোনা আমি করাইলে হবে না, তোমাদের নিজেদের একটু চেষ্টা করতে হবে। ওকে তাহলে আচ্ছা দেখি কার কার মনে আছে ওয়েবসাইটকে কালারফুল করতে কোনটা। ওরে মাশাআল্লাহ, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিটস। অনেকেই ভেরি গুড। সিএসএস যারা উত্তর দিয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে। তোমরা আরেকটু শেয়ার করলে হয়তো আমরা আরো একটু স্টুডেন্টের কাছে রিচ করতে পারবো। অলরেডি সিএসএস। স্যার আদাব, মৌলভীবাজার থেকে বলছি, কোর্সে কিভাবে ভর্তি হবো? আচ্ছা যাই হোক স্যার, আপনার বইগুলো চকবাজার কোন লাইব্রেরিতে পাবো? চকবাজার বুকল্যান্ড এবং বুক প্যালেস, বুকল্যান্ড লাইব্রেরিতে পাবে। আচ্ছা যাই হোক, আর কোনো কথা নেই, এখন আমরা পড়াশোনা শুরু করব। সিএসএস এবং হাইপারটেক্সট প্রি প্রসেসর। আচ্ছা ফাইন। আচ্ছা এবার আসো আমরা শুরু করি। আজকে আমরা মূলত গতকালকে তো আমরা শিখেছি একটা ওয়েবসাইট কি, ওয়েবসাইট কয় প্রকারের হয়। আজকে আমরা শিখবো ওয়েবসাইটকে কিভাবে পাবলিশ করতে হয়। এটা বাস্তব জীবনেও জানার দরকার আছে, শুধু এমনি জানলে হবে না। এটা বাস্তব জীবনে এটা জানার দরকার আছে। কারণ তুমি নিজে যখন তোমার কোম্পানির জন্য বা তোমার ফ্যামিলি কারো জন্য একটা ওয়েবসাইট বানাইতে চাও, তখন তুমি সেটাকে কিভাবে পাবলিশ করে, মানে আমি ওয়েবসাইট পাবলিশটা আমি তোমাকে একটু বুঝাই। ওয়েবসাইট পাবলিশ মানে হলো কি, তুমি ওয়েবসাইটকে কি করলে এটা ইন্টারনেটে সবাই দেখতে পাবে, সব মানুষজন ইন্টারনেটে দেখতে পাবে। এক কথায় বাংলা ভাষা হচ্ছে এটা, যে একটা ওয়েবসাইটকে কি করলে সব মানুষরা ইন্টারনেটে দেখতে পাবে এবং কি কি করতে হবে এখানে, এই জিনিসটা আমরা একটু আজকে শিখব। তাহলে সবাই লিখো প্রথম প্রশ্নটা, যে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ। সবাই আজকে প্রথম প্রশ্নটা একটু লিখে ফেলো। আমরা আজকে প্রথম প্রশ্ন যেটা শিখব সেটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে লিখে বা ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ। মানে একটা ওয়েবসাইটকে পাবলিশ করতে আবার কি কি জিনিস দরকার সেটা একটু আমরা লিখব। ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ। ওকে, 1 নাম্বার হলো কি কি, এটা একটু বলি। ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ, তাহলে সবাই লিখে ফেলো। প্রথম ধাপ কি? 1 নাম্বার ধাপ হচ্ছে কি, ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন। 1 নাম্বার ধাপটা সবাই লিখো। 1 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন। ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন মানে আমাকে প্রথম ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ওয়েবসাইটের একটা নাম দিতে হবে। ঠিক আছে কিনা? সবাই একটু আমার সাথে সাথে বলো। বাসায় পড়াশোনা করতেছো এটা একটু শোনাও, আমি না শুনলেও বলো। প্রথমে কি করতে হবে, একটা ওয়েবসাইট শুধু বানাই রাখলে হবে না,
আমাকে প্রথম কাজ হচ্ছে কি, আমি যে নামটা দিব সে নামের একটা ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এই বিষয়ে আমরা একটু পরে ডিটেলস পড়াশোনা করব, ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস কি এগুলা নিয়ে, ঠিক আছে। এবার 2 নাম্বার যে ধাপটা, আমাদের যে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশনের পর 2 নাম্বারে আমরা কি করব? 1 নাম্বার তো ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন করব, ভালো কথা। নাম্বার 2 তে আমরা কি করব সেটা একটু বলো। নাম্বার 2 তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। আমরা যে ওয়েবসাইট বানাবো আমাদের নিজের ডিজাইন করতে হবে না পেজগুলা, যেমন আমার কলেজের প্রোফাইল, এটা না কেউ পেজগুলা তো ডিজাইন করতে হবে। তাহলে 2 নাম্বারের কাজ হচ্ছে আমাকে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। অনেকে এটাকে 1 নাম্বারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 1 নাম্বারে ওয়েব পেজ ডিজাইন, 2 নাম্বারে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, এভাবেও করতে পারো। নতুবা আগে ডোমেইন নেম নিয়ে তারপরে তুমি ইচ্ছা মতো ওয়েব পেজ কি করতে পারো, ডিজাইন করতে পারো, ঠিক আছে। এবার 3 নাম্বার পয়েন্টটা দেখো। 3 নাম্বার পয়েন্ট হলো কি, শুধু ওয়েবসাইট বানাইলে হবে না। শুধু যে আমরা ওয়েবসাইট বানাইলে হবে, ওয়েবসাইটটাকে নির্দিষ্ট একটা সার্ভারে জমা রাখতে হবে, হোস্ট করে রাখতে হবে। না হলে মানুষ কিভাবে দেখবে অনলাইনে? তাহলে লিখো ওয়েবসাইটকে নির্দিষ্ট সার্ভারে হোস্ট করে রাখতে হবে। ওয়েবসাইটকে নির্দিষ্ট একটা সার্ভারে হোস্ট করে রাখতে হবে। নির্দিষ্ট একটি সার্ভারে কি করতে হবে? হোস্ট করে জমা রাখতে হবে, হোস্ট করে রাখতে হবে, নির্দিষ্ট সার্ভারে হোস্ট করতে হবে। তাহলে আমরা প্রথম পয়েন্টটা কি বলবো? প্রথম পয়েন্ট হচ্ছে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন, আর দ্বিতীয় হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইন করা, তৃতীয় হলো কি ওয়েবসাইটকে নির্দিষ্ট একটি সার্ভারে হোস্ট করতে হবে। এই 3টা হচ্ছে ম্যান্ডেটরি, এই 3টা মাস্ট বি করতে হবে। এই 3টা করার পর আরেকটা হচ্ছে কি, তোমার ওয়েবসাইট যাতে মানুষ সবাই প্রচার প্রসার হয়, তাহলে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি এগুলো প্রত্যেকটা পয়েন্ট বুঝাই দিব, ডোন্ট ওয়ারি, তোমরা আগে লিখে ফেলো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল 4টা পয়েন্ট হচ্ছে আমার একটা ওয়েবসাইটের পাবলিশিং করতে হলে কি কি লাগবে। নাম্বার 1 কি বললাম, একবার আমার সাথে সাথে সবাই বলো। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে কি ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে হবে। আমার নির্দিষ্ট একটা নাম লাগবে আমার ওয়েবসাইটের জন্য, একটা সিরিয়াল নাম্বার লাগবে। এবং 2 নাম্বার ওয়েব পেজ ডিজাইন করতে হবে। পেজ ডিজাইন করতে হলে আমাকে HTML লাগবে, CSS লাগবে, গত ক্লাসে যথেষ্ট শিখেছি। এবার 3 নাম্বার হচ্ছে ওয়েবসাইটকে একটা সার্ভারে হোস্ট করতে হবে, যেখানে আমরা জমা রাখবো, সেখান থেকে লিঙ্কে বারবার ঢুকবো ওই সার্ভারে। আর 4 নাম্বার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমার মার্কেটিং বাড়াবে, আমার ওয়েবসাইটটাকে মানুষের সামনে তুলে ধরবে। এটাই হলো। সবাই লিখা শেষে ডান লিখো, লিখা শেষে ডান লিখো, দেখি কার কার লিখা কমপ্লিট হয়েছে। এবং এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলাতে দিয়ে দাও, হয়তো তারা অনেক উপকৃত হবে। এই ক্লাসগুলো তারা আশা করতেছে, এইরকম একটা ক্লাস তারা আশা করতেছে, হয়তো পাচ্ছে না। আমি জানি প্রি টেস্টের কারণে অনেকেই বিজি, অনেকে হয়তো ক্লাস করতে পারতেছে না, কিন্তু এরপরও তুমি মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও বন্ধুদের, নিজের টাইমলাইন একটু শেয়ার করে দাও। ওকে বন্ধু, একজনে 5 জন করে ফ্রেন্ডকে মেনশন করে দাও। ওকে, লিখা শেষে ডান লিখো, সবাই লিখা শেষে ডান লিখো, দ্রুত গতিতে একটু লিখা শেষে ডান লিখো। আজকে ক্লাসে অনেকেই আছে, তারপর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ উপস্থিতি, যাতে ক্লাসটা সবাই করে। দেখি অনেকে শেয়ার করেছে অলরেডি, তারপরও সবাই একটু করো। আলহামদুলিল্লাহ, এখন লিখেছো সবাই? এখন কি সবাই লিখেছো কিনা? ওকে, ডান, ফাইন 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 ফাইন, মাশাল্লাহ সবাই লিখেছে, ডান। আচ্ছা, এবার আমি একটা পয়েন্ট বিশ্লেষণ করি, যে স্যার প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন বা আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন, এটা একটু বুঝাই বলেন, ডিটেলসে বলেন। এটা নিয়ে অনেক পড়াশোনা করব। সবাই একটু লিখো প্রথমে আইপি অ্যাড্রেস। প্রথমে সবাই হেডলাইন দাও আইপি অ্যাড্রেস। আমি যেভাবে খাতায় নোট করে দিচ্ছি হুবহু এভাবে নোট করবা ডিটেলস। প্রথমে ক্লাস করবা, ক্লাস করে বই পড়বা, বই পড়ে একসাথে নোটটা রেডি করবা, চেষ্টা করবা ক্লাস করে আর বই পড়ে নোটটা রেডি করার। আচ্ছা, এবার দেখো প্রথমে যে কথাটা বলা হয়েছে, আইপি অ্যাড্রেস কি জিনিস। একটা কথা মনে রাখবা, আমরা মোবাইলের সিম যেরকম কিনি না, মোবাইলের সিম কিনি না আমরা, ঠিক সেম আমাদের প্রত্যেকের যে ওয়েবসাইটের অ্যাড্রেস, এই যে ইউটিউব, ফেসবুক, কলেজ, প্রত্যেকটা কলেজ বাংলাদেশের সবার নিজস্ব একটা আইপি অ্যাড্রেস আছে। এই ওয়েবসাইটের নির্দিষ্ট অবশ্যই একটা আইপি অ্যাড্রেস আছে, সিরিয়াল নাম্বার আছে। এটা হলো আসল ওয়েবসাইটের ক্ষেত্রে।
ওয়েবসাইটের মূল সিরিয়াল যে নাম্বারটা সেটা হলো আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সবাই লিখে রাখো, এটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটা প্রথমে আমাকে কিনতে হবে। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস প্রত্যেকটা ওয়েবসাইটের সিরিয়াল নাম্বার আলাদা আলাদা, এবং এটা দুই প্রকার। আইপি অ্যাড্রেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি আইপি ভার্সন 4, একটা হচ্ছে আইপি ভার্সন 4, আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6, ভার্সন 4 হচ্ছে তোমার 32 বিটের আইপি অ্যাড্রেস, 32 বিট। আর এটা হচ্ছে 128 বিটের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে কি স্যার, ভার্সন 4 যেটা সেটা হচ্ছে 32টা বাইনারি সংখ্যা নিয়ে গঠিত, আর ভার্সন 6 যেটা সেটা 128টা বাইনারি সংখ্যা নিয়ে গঠিত। তোমরা এখন আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার ভার্সন 5 কেন নাই? আসলে ভার্সন 5 কেন নাই বলি, ধরো 32টা আইপি অ্যাড্রেস, 32 বিটের যেটা আইপি অ্যাড্রেস, একটু মনোযোগ দিয়ে কথা শুনবা সবাই। 32 বিটের যেটা আইপি অ্যাড্রেস, একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট শুনবা, আজকে অনেক বেসিক ক্লাস হবে। 32 বিটের যেটা আইপি অ্যাড্রেস সেটা পৃথিবীতে তুমি 2 টু দি পাওয়ার 32 সংখ্যক দিতে পারবা, মানে কম্বিনেশন দিতে পারবা কয়জনকে? এখানে যত ক্যালকুলেশন করে যত আসে তত জনকে দিতে পারবা, মানে ততটা অ্যাড্রেস তুমি প্রোভাইড করতে পারবা। তো যারা আইটি সায়েন্টিস্ট ওরা চিন্তা করেছে 2 টু দি পাওয়ার 64 হলে তো এটা আবার শেষ হয়ে যাবে, বেশি দিন যাবে না। কারণ এখন পুরা পৃথিবীর মানুষ যে চায় সে একটা ওয়েবসাইট বানাইতে চায়। প্রত্যেক কোম্পানি, ইভেন আইসিটি অ্যাসিস্ট্যান্টের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, তোমরা জানো কিনা জানি না, ICTassistant.com। এটা এখন আন্ডার মেনটেনেন্স, এখনো কাজ চলতেছে এটা। ঠিক আছে, তাহলে পৃথিবীর যে কোনো ছোট বড় প্রতিষ্ঠান বর্তমানে চাই একটা ওয়েবসাইট বানাইতে, এবং এটা তো 2 টু দি পাওয়ার 32 সংখ্যক দিতে পারবে, সিরিয়ালের বাইরে দিতে পারবে না, সিরিয়াল শেষ হয়ে যাবে। এই জন্য তারা চেষ্টা করেছে একবারে 2 টু দি পাওয়ার 128 এত সংখ্যক আইপি অ্যাড্রেস দেওয়া যাবে IPv6 এ। এবং এখন 1 ইয়ার পর পর রিনিউ না করলে এটা আরেকজন নিয়ে ফেলতে পারবে, ঠিক কিনা? তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে আমাকে একটা আইপি অ্যাড্রেস কিনতে হবে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা দুই ধরনের হয়, একটা ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6। এবং IPv4 যেটা সেটা হচ্ছে 32 বিট। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, ভার্সন 4 যেটা, একটা প্রথম ভাগকে 16 বিটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, ঠিক আছে, বাকি 16 বিটকে বলা হয় হোস্ট আইডি, ঠিক আছে। তাহলে আমরা দেখি কি বললাম। আইপি অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটি স্বতন্ত্র ইউনিক নিউমেরিক নাম্বার থাকবে, এই নিউমেরিক নাম্বারের নাম হলো আইপি অ্যাড্রেস। তাহলে সবাই একটু লিখে রাখতে পারো, প্রত্যেকটা ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নিউমেরিক নাম্বার থাকে, লিখে রাখতে পারো, একটি স্বতন্ত্র নিউমেরিক নাম্বার থাকে। তবে একটা কথা আছে, এখানে কিন্তু IPv6ও ব্যবহৃত হয়, আলফা নিউমেরিক। আমি যখন সংখ্যা পদ্ধতির কোড পড়াবো, আমার কাছে যারা পড়ে আর কি, সংখ্যা পদ্ধতির কোড যখন আমি পড়াবো, তখন দেখবে এগুলো তুমি বুঝতে পারবা কোনটা নিউমেরিক বলে, কোনটাকে আলফা নিউমেরিক বলে। এগুলো তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন। জাস্ট এটা মনে রাখো, এই IPv4টা নিউমেরিক হয়, এটা আলফা নিউমেরিক হয়, এটাকে হেক্সাডেসিমেল সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। একটু শুনেন, এটা হচ্ছে 32 বিটের অ্যাড্রেস, সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 32 সংখ্যক অ্যাড্রেস দেওয়া যাবে। প্রথম 16 বিটকে বলবো নেটওয়ার্ক আইডি, দ্বিতীয় 16 বিটকে বলবো হোস্ট আইডি। আর IPv6 হচ্ছে 128 বিট, 2 টু দি পাওয়ার 128 সংখ্যক অ্যাড্রেস দেওয়া যাবে। এবং তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বুঝাইলেন ভালো কথা, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্বতন্ত্র অ্যাড্রেস থাকে যা একটি নিউমেরিক নাম্বার হয়, এটা তো আপনি বুঝাইলেন, এগুলা কারা দেয় স্যার? এগুলো আমি কার থেকে কিনবো? তোমরা বিভিন্ন ধরো ওয়েবসাইট যারা তোমাকে সার্ভ করে, ওয়েবসাইট যার থেকে তুমি ডিল করে বানাচ্ছ, তার থেকে তুমি কিনতে পারবা। তারা ওভাবে ডলার এন্ডোর্স করে তারা কিনে দিবে তোমাকে। তবে তুমি নিজেও চাইলে কিনতে পারো, এখন বাংলা টাকা দিয়েও এগুলো কিনা যায় বিকাশের মাধ্যমে, ঠিক আছে। তবে কথা হলো স্যার, এটার মূল কর্তৃপক্ষ কারা? এটার মূল কর্তৃপক্ষ হচ্ছে ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসকে হ্যান্ডেল করে, এই মূল কর্তৃপক্ষের নাম হচ্ছে ICANN। এটা একটু লিখে রাখো, এটা বেশি পরীক্ষায় আসে, যে আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেমকে প্রকৃতপক্ষে কারা কন্ট্রোল করে। এই যে ICANN, এটার নাম কি স্যার? এটার নাম হলো ইন্টারনেট, একটু লিখে রাখো সুন্দর করে, ইন্টারনেট, নৈর্ব্যক্তিক আসলেও যেতে পারো, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস, অ্যাসাইন্ড
নেমস অ্যান্ড নাম্বারস, নেমস অ্যান্ড নাম্বারস। তাহলে বলো তো কি বলেছি? ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস, এই যে আইসিএএনএন কর্তৃপক্ষ যেটা আছে, সেই তারাই কি করে? তারা মূলত এই আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেমটা দিয়ে সাহায্য করে থাকে। তাহলে আজকে থেকে আমি বেশ কয়েকটা, আমার সাথে সাথে একবার বলেন, মনে করেন তোমার চাচা তোমার কাছে আসছে, এসে তোমাকে বলতেছে, বাইস্তা বলো তো আমি একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে পারি। এখন তুমি বলবা আপনাকে প্রথমে একটা আইপি অ্যাড্রেস কিনতে হবে। আইপি অ্যাড্রেস নর্মালি দুই ধরনের হয়, একটা ভার্সন 4, একটা ভার্সন 6। ওনাকে একটু শর্টকাটে বুঝাই দিলাম, ঠিক আছে। আবার IPv4 দুই ভাগে বিভক্ত, নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি। আর এটা কারা কন্ট্রোল করে পুরো পৃথিবীতে? ICANN। এবং এদের নাম কি? ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। তারা তোমাকে নেম দিবে, তারা তোমাকে নাম্বারস দিবে, এবং এগুলো সবগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এই সংস্থাটা। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এরপর আমরা বাকি পড়ায় যাব। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা সেটা বলেন আগে। ইন্টারনেট কর্পোরেশন ফর, তাহলে আজকে থেকে মাথায় রাখবো প্রতিটি ইন্টারনেট, আজকে থেকে আমরা মাথায় রাখবো যে কোনো ওয়েবসাইট যখন ইন্টারনেটে যুক্ত হয় তার জন্য একটা একক ঠিকানা থাকে। এই একক ঠিকানাটাই হলো আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে যখন যুক্ত হয় তখন কি থাকে? একক ঠিকানা থাকে। সবার ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার হলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সবাই বলো এতটুকু ক্লিয়ার কার কার? আচ্ছা, ফাইন 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 ফাইন, মাশাআল্লাহ। আজকে মনে হয় অনেকে তাড়াতাড়ি ঘুমাই গেছে, ঠিক আছে। ওকে, এবার দেখো মনোযোগ সহকারে আমরা যেটা বুঝলাম। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সহজ বাংলা ভাষা, আমি বুঝে গেছি। আমি সহজ বাংলা ভাষায় বুঝে গেছি একটা ওয়েবসাইট নিতে হলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? একটা আইপি অ্যাড্রেসের চিন্তা করতে হবে একটা ওয়েবসাইট বানাইতে হলে। এবার আমাকে বলো 32 বিট মানে 32টা বাইনারি সংখ্যা, এগুলা কি মনে রাখা কঠিন নাকি সহজ? অবশ্যই কঠিন। আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ফেসবুকের 32 বিট অ্যাড্রেসের পেছনে আছে 32 বিট, গুগলের আছে 32 বিট বাইনারি সংখ্যা, ইউটিউবের আছে 32 বিট বাইনারি সংখ্যা, টুইটারের, এরপর আরো যা যা ওয়েবসাইটে তোমরা ঢুকো সবগুলার যদি 32টা করে বাইনারি সংখ্যা মনে রাখতে হইতো, ফেসবুক চালাইতা? সম্ভবই না, কেউ চালাইতো না। আসলে এই আইপি অ্যাড্রেসকে মনে রাখা কষ্টসাধ্য বিদায়। এটার জন্য আমরা সহজ করে যে নামটা ব্যবহার করি সেটার নাম হলো ডোমেইন নেম। আইপি অ্যাড্রেসকে যে মনে রাখাটা খুবই টাফ। আচ্ছা তুমিই বলো, একটা আইপি অ্যাড্রেস কি 32 বিট কোনো মানুষের, স্বাভাবিক মানুষের পক্ষে মনে রাখা সম্ভব? সম্ভব না। এই জন্য এটাকে সহজ করে যাতে মনে রাখা যায়, এই জন্য আমরা ডোমেইন নেম ব্যবহার করি। ডোমেইন নেম গুলো দেখতে এরকম হয়। এই যে তোমরা সবাই এগুলো চিনো, অলরেডি প্রত্যেকদিন দেখতেছো। ইন্টারনেটে ঢুকতে ঢুকতে এখনো তোমাকে আমি দেখাবো। এই যে ইন্টারনেটে ঢুকতে ঢুকতে দেখো, না হলে এদিকে তাকাও, আমরা একটা গুগলে যাই। এই যে গুগলে যাই, দেখছো https://www.google.com, দেখছো এটাই হলো তার ডোমেইন নেম, google.com, https://www.google.com, https://www.yahoo.com। তো এখন আমার কথা হচ্ছে, স্যার এই জিনিসগুলা হলো তোমার কি ডোমেইন নেম, অথচ এটার কিন্তু মেইন নয়, এটার পেছনে থাকা আইপি অ্যাড্রেস। ডোমেইন নেমের মূল প্রতিচ্ছবি হলো আইপি, আবার আইপির মূল প্রতিচ্ছবি হলো ডোমেইন নেম। বুঝতে পেরেছো? ডোমেইন নেম মনে রাখতে কষ্ট বিদায় আমরা এই নামটা ব্যবহার করি, কারণ আমাদের কাছে অ্যালফাবেট মনে থাকে, আমাদের কাছে সংখ্যা সহজে মনে থাকে না। বাংলা মানুষের ব্রেন হচ্ছে কি অ্যালফাবেটকে মনে রাখতে পারে, মানুষের ব্রেন নিউমেরিক মনে রাখতে পারে না। সেই জন্য আইপি অ্যাড্রেস মনে রাখা ইম্পসিবল বিদায় আমরা এই নামগুলা ব্যবহার করে থাকি। এবং তুমি যখন একটা ওয়েবসাইটের নাম দিবা, এই নামটা ইউনিক হইতে হবে। ইউনিক মানে কি? এটা যাতে আগে কেউ ইউজ করে নাই। যেমন আইসিটি অ্যাসিস্ট্যান্ট অন্য কেউ ইউজ করলে আমি ইউজ করতে পারবো না। তুমি যে কোম্পানির নাম দিচ্ছ অন্য কেউ ইউজ করলে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কেউ ইউজ করলে আগে থেকে যদি কেউ ব্যবহার করে সেটা আমরা ব্যবহার করতে পারবো না। যদি কেউ ব্যবহার না করে তাহলে আমরা ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? এবার দেখো, একটা ডোমেইন নেমের প্রথমে যে অংশটা থাকে, প্রথম যে অংশটা, সেটাকে বলা হয় প্রোটোকল। এই যে প্রোটোকল, স্যার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার প্রোটোকল কি জিনিস? এটা একটু ব্যাখ্যা করেন। আমি যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, গত ক্লাসে এগুলো ডিটেলস বলেছি, তখন ওয়েবসাইট হলো সার্ভার আর আমি হলাম ক্লায়েন্ট।
তো আমি সার্ভারে ঢুকে যে ক্লায়েন্ট কিছু ডাটাকে আপলোড করতেছি, ডাউনলোড করতেছি, এখানে কিছু নিয়ম মানতে হচ্ছে না? ইন্টারনাল কিছু নিয়ম আছে না? এই নিয়মগুলাকে বলা হয় প্রোটোকল। তাহলে একটু ভালো করে শোনো কি বলেছি। একটা ওয়েবসাইটে যখন আমি ঢুকতেছি, সার্ভারে যখন ঢুকি, আর আমি তখন ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যোগাযোগের যে নিয়মগুলা, সেটার নাম হলো প্রোটোকল। আর প্রত্যেকটা ওয়েবসাইটের ইউনিক নেম www ডট, প্রত্যেকটা ওয়েবসাইটে www ডট থাকবে, এটা ইউনিক। ইমেল অ্যাড্রেসে কখনোই কি থাকবে না, www ডট থাকবে না। একজন মানুষ যখনই কোনো ওয়েবসাইট হোস্ট করতে যায় তখনই www ডট লাগবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এই যে ডোমেইন নেম যেটা, এটা তোমার ইচ্ছা মতো, তোমার কোম্পানির নাম, যেমন আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট, আমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট দিব। তোমার যেটা মনের মধ্যে আছে, তোমার কোম্পানি তোমার নিজের মনে একটা নাম নেই, সেটা তুমি দিবা। আর এটাকে বলা হয় ডোমেইন টাইপ। এটাকে কি বলা হয়? ডোমেইন টাইপ। দেখি তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, কার কার মনে আছে কি কি বলেছি? প্রথমটা কি বলো? প্রথমটা কি? ডোমেইন নেমের 4টা অংশ। কয়টা অংশ? প্রথম অংশের নাম বলো। এমনি নরমালি 4টা অংশ, এরপরে আরো আসতে পারে টিএলডি, টপ লেভেল ডোমেইন। আমরা ডিটেলসে যাব, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম যেটা থাকবে সেটা হলো প্রোটোকল। প্রোটোকল কি? সার্ভার থেকে ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদানের নিয়ম নীতি, যে রুলস গুলো আছে সেগুলা। এরপরে www ডট, এটা হচ্ছে ওয়েবসাইটের সিম্বল, পৃথিবীব্যাপী জাল। ওয়েবসাইট হচ্ছে পুরা পৃথিবীর উপরে আছে, একটা ভার্চুয়াল জগৎ। এই ভার্চুয়াল জগতে আমি একটা জায়গা কিনতেছি, এটা হলো আমার রেজিস্ট্রি। আর নাম হচ্ছে তোমার যা ইচ্ছে তাই দিতে পারবা, ঠিক আছে? তবে ইউনিক নাম হইতে হবে, আগে কেউ ব্যবহার করে না এমন। আর .com ডোমেইন টাইপ, এটা আমরা এখন ডিটেলস পড়াবো। সবাই এটুকু ক্লিয়ার কিনা বলো দেখি তাহলে। সবাই বলো ওয়েবসাইটের অংশগুলো একটু বলো তো কি কি। নাম্বার 1 সবাই একটু বলো। একজন বলছে স্যার কিছু বুঝি না, ক্লাসে যদি পরে আসেন তাহলে বুঝবেন কেমনে? আগে ভালো করে বুঝেন। প্রথম নাম হচ্ছে কি? প্রোটোকল। 2 নাম্বারটা কি? www ডট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে কি? ডোমেনের নাম। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে ডোমেনের প্রকৃতি। ওকে, তাহলে একটু ভালো করে বুঝেন। দেখছেন, প্রথম ক্লাসটা অনেকেই না করে আজকের ক্লাসে ঢুকে গেছে। এখন স্বাভাবিক, লেকচার 1 না করে লেকচার 2 পড়লে তো কিয়ামত হয়ে যাবে। তোমাকে সিরিয়ালি আসতে হবে, লেকচার 1 পড়তে হবে, দেন লেকচার 2, দেন লেকচার 3, দেন লেকচার 4, 5, এইভাবে। তাহলে প্রথমে একটু বলি, ডোমেইন টাইপ যেগুলো আছে .com। প্রথমে .com কে বলা হয় বাণিজ্যিক ডোমেইন, বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঠিক আছে, যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডোমেইন হলো .com। তার মানে একদম সহজ ভাষায় যদি বলি, যারা লাভ করে, তোমরা দেখবা google.com, গুগল কি লাভ করে না? টাকা বেশি ইনকাম করে না? তারপরে facebook.com, ফেসবুক ইনকাম করে না? তার মানে যে সমস্ত প্রতিষ্ঠান নরমালি বাণিজ্যিক হয়, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেখে বুঝে যাবা তাদের ওয়েবসাইট অ্যাড্রেসের শেষে .com থাকবে। তারপরে হচ্ছে কি, যে সমস্ত প্রতিষ্ঠান নেটওয়ার্ক কোম্পানি যেগুলা, এগুলা তাদের ওয়েবসাইটে দেখবে .net থাকবে, নেটওয়ার্ক প্রতিষ্ঠান। যেমন তোমরা বলতে পারো রবি, তোমরা বলতে পারো কি রবি কি নেটওয়ার্ক প্রতিষ্ঠান না? রবি.net, বাংলালিংক.net, জিপি.net, যেগুলা নেটওয়ার্ক প্রতিষ্ঠান তাদের অ্যাড্রেসে .net থাকবে। আর যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের অ্যাড্রেসে .com থাকবে। আর যারা .org থাকবে, অ্যাড্রেস দেখেই তুমি বুঝে যাবা এরা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। চ্যারিটি সংস্থা যেগুলো আছে, যেমন জাতিসংঘ, ইউএনএইচসিআর, ঠিক আছে কিনা? তারপরে হচ্ছে ইউনিসিএসআর যেটা আছে আর কি, এগুলা। তারপরে রেড ক্রিসেন্ট, এগুলা হচ্ছে অর্গানাইজেশন, সংস্থা, যারা মানুষকে সেবামূলক সেবা দিয়ে থাকে, বিনামূল্যে সেবা দিয়ে থাকে, এগুলাকে অলাভজনক প্রতিষ্ঠান বলে, অলাভজনক প্রতিষ্ঠান। ঠিক আছে, তারপরে হচ্ছে আরো আছে, ধরো প্রতিরক্ষা, পুলিশ, আর্মি, এদের অ্যাড্রেসে দেখবা .mil, এই কথাটা লিখে থাকবে, প্রতিরক্ষা। তারপরে হচ্ছে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের অ্যাড্রেসে .gov, সরকারি যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট তাদের .gov লেখাটা থাকবে, এগুলো দেখতে পাবা। আজকে থেকে মনে রাখবে, তুমি ওয়েবসাইটের অ্যাড্রেস দেখে বলে দিতে পারবা, তুমি ওয়েবসাইটের অ্যাড্রেস দেখে বলে দিতে পারবা প্রতিষ্ঠানটা কোন ধরনের। তাহলে দেখো তো, .com দেখলে বলবে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটা টাকা পয়সা লাভ করে। তারপরে হচ্ছে .net, নেটওয়ার্ক প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে .org, অলাভজনক প্রতিষ্ঠান, মানে যারা কোনো প্রফিট না করে চ্যারিটিমূলক সেবা করতে চায়। আর .mil মানে প্রতিরক্ষা, আর .gov মানে সরকারি।
এবং শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই .edu থাকে। শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে .edu। তাহলে পৃথিবীর যে দেশে যাবে যাও, তুমি ওয়েবসাইটের অ্যাড্রেস দেখে বুঝে ফেলবা যে আসলে প্রতিষ্ঠানটা কোন ধরনের। যদিও বা বর্তমানে এগুলা মানে না, এখন ডোমেইন খালি ফাইলে নিয়ে নেই। যেমন শিক্ষা প্রতিষ্ঠানও যদি .net পাই নিয়ে নেই, এগুলো এখন কেউ মানে না, ডোমেইন কিনে ফেলে দাম করে, যেটা ফ্রি আছে সেটাই কিনে ফেলে। কথা বুঝতে পেরেছি? সবাইকে আমার কথা বুঝতে পেরেছো কিনা বলো? সবাইকে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? এই কথাগুলো বুঝতে পেরেছেন কিনা বলেন। তাহলে পৃথিবীতে যেগুলা বাণিজ্যিক প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে .com, যেগুলা নেটওয়ার্ক প্রতিষ্ঠান তাহলে .net, যেগুলো অলাভজনক প্রতিষ্ঠান .org, আর .military মানে প্রতিরক্ষা, .gov মানে হলো সরকারি প্রতিষ্ঠান। ঠিক কিনা? ঠিক কিনা সবাই বলেন। তাহলে আজকে থেকে বলতে পারবা যে কোনো প্রতিষ্ঠান দেখলেই তুমি যে এটা আসলে কোন ধরনের প্রতিষ্ঠান এটা বলতে পারবে কিনা বলো? কোন ধরনের প্রতিষ্ঠান এটা বলতে পারবে কিনা বলো দ্রুত গতিতে। তাহলে এখন কথা হলো একটা ডোমেইন নেমকে আমরা কেন ব্যবহার করি, কয়েকটা জিনিসের সামারি করি। আইপি অ্যাড্রেস হচ্ছে নিউমেরিক। নিউমেরিক মনে রাখা খুব কঠিন, সংখ্যা মনে রাখা মানুষের পক্ষে সহজ নয়। তাও আবার 32 বিটের বাইনারি সংখ্যা, 128 বিটের বাইনারি সংখ্যা, এগুলো মনে রাখে যাত্রার পক্ষে পসিবল নয়। এবং এগুলাকে সহজে মনে রাখার জন্য আইপি অ্যাড্রেসের বিকল্প হিসেবে আমরা ডোমেইন নেম ব্যবহার করি। এবং ডোমেইন নেমগুলো দেখতে এরকম হয়, www.facebook.com, google.com, youtube.com। এখন প্রথম যে অংশটা আছে সেটাকে বলা হয় প্রোটোকল। প্রোটোকল মানে কি স্যার? সার্ভার। যারা আমরা যে ওয়েবসাইটে যখন ঢুকি তখন ওটা হলো সার্ভার। একটু আগেই তো লিখছো সার্ভারে জমা রাখতে হয়, আর আমরা হলাম তার ক্লায়েন্ট। তাহলে আমার আর তার মধ্যে ডাটা যে ডাউনলোড আর আপলোড হবে, এই ডাউনলোড আর আপলোডের কিছু নিয়ম আছে, এই নিয়মকে বলা হয় প্রোটোকল। এটা মনে রাখবা সিম্পলি, আমি যে কোনো একটা ডাটা সার্চ করি, এটা যে আমার কাছে আসে, বা আমি কোনো ছবি আপলোড করতেছি, এটাতে ইন্টারনেটে যাচ্ছে, এখানে কিছু রুলস আছে, রুলস গুলা মেনটেন করে প্রোটোকল। আর ওয়েবসাইটের সিগনেচার হলো কি? ওয়েবসাইট যে তুমি কিনছো এটা সিগনেচার কি? www.worldwideweb। এবার নামটা ইউনিক হতে হবে, যেটা অন্য কেউ আগে কিনে নাই, এই নামের কোনো ওয়েবসাইট আগে নাই, এরকম হইতে হবে ইউনিক। যে নাম দিবা দাও, ঠিক আছে? তুমি তোমার গার্লফ্রেন্ডের নামও দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই নামের আর কারো ওয়েবসাইট থাকতে পারবে না। আর এখানে তুমি তোমার টাইপটা চয়েস করবা। তুমি কি বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলতেছো? কার জন্য খুলতেছো? তুমি কি স্কুলের জন্য খুলতেছো? তুমি কি সরকারি প্রতিষ্ঠানের জন্য খুলতেছো? নাকি তুমি অর্গানাইজেশনের জন্য খুলতেছো? নাকি তুমি আর্মির জন্য খুলতেছো? নাকি তুমি নেটওয়ার্ক প্রতিষ্ঠানের জন্য খুলতেছো? ওভাবেই তুমি তোমার ডোমেইন টাইপটা পছন্দ করবা। এটাই হলো আমাদের কি, এটাই হচ্ছে মূলত। কথা বুঝতে পেরেছো? তাহলে এভাবে আমরা একটা ওয়েবসাইটকে ওপেন করব। ওপেন করার পর এটাকে আমরা একটা কি করব, নির্দিষ্ট সার্ভারে জমা রাখবো, হোস্ট করে রাখা। মানে কোনো একটা জায়গা আমরা কিনে গুগল ড্রাইভ বা কোথাও এটা জমা রাখবো, এই লিঙ্কটা আমরা পাবলিশ করব। পাবলিশ করলে এটাতে সবাই ঢুকতে পারবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন কি, অনেকে এটা বুঝে না। সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ইন্টারনেটের টুলস। এই যে যেমন ধরো এটা একটা সার্চ ইঞ্জিন টুলসটা গুগল। এখানে আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যাই লিখি, ধরো যা লিখবো আমরা তা সার্চ করতে পারবো। তাহলে সার্চ ইঞ্জিনের সংজ্ঞা কি? ইন্টারনেটের যে টুলস দ্বারা আমরা www এর বিশাল জগৎ থেকে যা ইচ্ছা তা খুঁজে বের করতে পারি। মানে এক কথায় কিওয়ার্ডের মাধ্যমে ইনফরমেশন বা তথ্য খুঁজে বের করে তাকে বলবো সার্চ ইঞ্জিন। তাহলে সবাই একটু লিখে ফেলো, এই সার্চ ইঞ্জিন কাকে বলে এটা একটু নোট করাই দিই। সেটা হচ্ছে কি, সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে কি, যে ওয়েব টুলস দ্বারা www অন্তর্গত বিপুল সংখ্যক ডেটা থেকে কিওয়ার্ডের মাধ্যমে বা যে কোনো একটা লিখা আর কি, কিওয়ার্ডের মাধ্যমে ডেটা খুঁজে বের করি, তাকে আমরা কি বলবো? সার্চ ইঞ্জিন বলবো, ঠিক আছে? তাহলে যে ওয়েব টুলসের মাধ্যমে আমরা কি করব,
যে ওয়েব টুলস দ্বারা www অন্তর্গত বিপুল সংখ্যক ডেটা থেকে কিওয়ার্ডের মাধ্যমে ডেটা খুঁজে বের করি তাকে আমরা সার্চ ইঞ্জিন বলি, তাকে সার্চ ইঞ্জিন বলে থাকি। যেমন গুগল, গুগল একটা সার্চ ইঞ্জিন। তারপর আস্ক, বিং, ইয়াহু, এবং বাংলা একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হচ্ছে পিপিলিকা। এটা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। পিপিলিকাকে বলা হয় প্রথম বাংলা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, আমাদের বাংলাদেশে আর কি। এটা নৈর্ভিত্তিক, আসছে অনেকবার বোর্ড পরীক্ষায়, লিখে রাখো। প্রথম বাংলা সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা। তাহলে গুগল, আস্ক, বিং, ইয়াহু এগুলা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিন, আর যেটা পিপিলিকা সেটা হচ্ছে প্রথম বাংলা সার্চ ইঞ্জিন। তাহলে সবাই একবার মনে মনে বলে ফেলেন দ্রুত গতিতে আমার সাথে সাথে, আমার সাথে সাথে একবার বলে ফেলেন। ওকে, ওকে, যারা ফাইজলামি করতেছে এগুলা শোনো, টিচারের দোয়া নাকি এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। যেগুলা বিয়াদবি করে, ফাইজলামি করে, এগুলা ওই যে দোয়া করার সময় ব্র্যাকেটে লিখে থাকবে আল্লাহ যেগুলো বিয়াদবি করছে এগুলা ফেল। আগামীবার 50% যে ফেল করবে ওই 50% ওদের নামটাও ইনক্লুড করে দিও। কথা সোজা কথা, এটাতে কোনো ফান নেই। তুই ফাইয়ে ধরে আসলেও কমা পাবি না, ক্লাস করতে থাক। বিয়াদবি ফাইজলামির জায়গায় আইসিটি অ্যাসিস্ট্যান্ট নয়। আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক রিলায়েবল প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশের আইসিটির জন্য অন্যতম ভরসা। অনেক স্টুডেন্ট আল্লাহর রহমতে এখান থেকে শত শত নাম্বার পেয়ে 100 নাম্বার পাই, 90, 95, 94, 98, 99 এরকম নাম্বার পেয়ে বের হওয়া প্রতিষ্ঠান এটা, ঠিক আছে। তো তোমরা সুতরাং ওকে এটা করে বলিয়েন না। তাহলে সোজা কথা এটা হচ্ছে একদম জায়গা মতো পৌঁছে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে কি বলেছি। আমরা একটা ওয়েবসাইট প্রথমে খুলতে হলে আমাকে একটা কি করতে হবে, ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েবসাইটে হোস্ট করতে হবে। আর হোস্ট করার পর পরবর্তী যে কাজ, সে কাজ হলো কি, আমাকে এই যে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে হবে। মানে আমাকে এই যে যেমন আমরা যখন সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করি, দেখছো এখানে নিচে লিখা আসে সাজেশনে, এখানে অনেক কিছু লিখা আসে না সাজেশনে, অনেক কিছু সাজেস্ট করে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজ মানে আমাকে এভাবে আমার ওয়েবসাইটটাও মানুষকে সাজেস্ট করবে ওই রিলেটেড কিছু করলে, ঠিক আছে। তখন আমার এটা প্রসার হবে, আমার নামটাও মানুষ মাঝে মাঝে দেখবে। কথা বুঝতে পেরেছো? এটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমরা তো ওয়েবসাইট বানালাম, ভালো কথা, একটা ওয়েবসাইট পাবলিশও করলাম, ভালো কথা। কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেটা নিয়ে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম কষ্ট পায়, সেটা হলো ওয়েবসাইটের স্ট্রাকচার। এই 4টা স্ট্রাকচার থেকে প্রত্যেকবার পরীক্ষা প্রশ্ন আসে। আজকে এই 4টা স্ট্রাকচার খুব সুন্দরভাবে আমি একদম নোট করে দিচ্ছি। তাহলে লিখো ওয়েবসাইটের 4টা স্ট্রাকচার। একটা ওয়েবসাইট ডিজাইনে 4টা স্ট্রাকচার আছে। কিভাবে কিভাবে তুমি ওয়েবসাইট গুলাকে ডিজাইন করতে পারো। নাম্বার 4টা স্ট্রাকচারের মধ্যে আমার ওয়েবসাইটকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। এগুলো একটু লিখো, ওয়েবসাইটের 4টি গঠন। এই প্রশ্ন থেকে প্রশ্ন হয় না এমন কোনো বছর নেই, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার জন্য এটা সরকারি প্রশ্ন। তাহলে লিখে ফেলো দ্রুত গতিতে, ওয়েবসাইটের কয়টা স্ট্রাকচার? 4টা স্ট্রাকচার। এই 4টা স্ট্রাকচার কি কি? এক নাম্বার স্ট্রাকচার হলো, এক নাম্বার স্ট্রাকচার কি স্যার? লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার, অনেকে এগুলাকে টপোলজির সাথে মিক্স করে ফেলে। নো নো নো, টপোলজি আলাদা জিনিস। টপোলজি 6 প্রকার। টপোলজি হচ্ছে নেটওয়ার্কের কম্বিনেশন, নেটওয়ার্কের স্ট্রাকচার হলো টপোলজি। পেজের স্ট্রাকচার, ওয়েব পেজের স্ট্রাকচার হচ্ছে কি ওয়েবসাইটের স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার নাম্বার 1। লিনিয়ার মানে কি স্যার? যেমন আমি কি ফেসবুকে তোমাকে আমি বললাম তুমি তোমার ফেসবুক প্রোফাইলটা দেখাও, তুমি কি সরাসরি দেখাতে পারবা? কখনোই সরাসরি দেখাতে পারবে না। তোমাকে প্রথমে গুগল থেকে কোথায় যেতে হবে? তোমাকে প্রথমে লগ ইন পেজে যেতে হবে, facebook.com-এ যেতে হবে। এখানে তোমাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে, আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এরপরে তুমি তোমার হোম পেজে যাবে, এটা তোমার হোম পেজ। তারপরে তুমি তোমার প্রোফাইলে যেতে পারবে। কথা সঠিক কিনা? তারপরে তুমি তোমার প্রোফাইলে যেতে পারবে, এর আগে না। প্রথম কথা হচ্ছে গুগলে ঢুকতে হবে বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে, ইনিশিয়াল ওয়েব পেজ। এরপরে হচ্ছে তুমি facebook.com-এ যাবা, একটা ভিউ আসবে তোমার, এখানে লগ ইন পেজ, তারপরে হোম পেজ, এরপরে হলো প্রোফাইল। সরাসরি প্রোফাইলে যেতে পারবে না, এরকম কোনো নিয়ম নাই। তোমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হচ্ছে।
ইন্টারনেটে যখনই তোমার সিকোয়েন্স মেনটেন করতে হয় ওয়েবসাইটের ক্ষেত্রে, তখন এটাকে বলা হয় লিনিয়ার স্ট্রাকচার। যেমন তোমরা প্রায় সময় এক্সামে দেখো নেক্সট 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 এইভাবে আসে। আবার তুমি চাইলে ব্যাক করে প্রিভিয়াস পেজেও চলে আসতে পারবা। যখন ব্যাকে দাও তখন প্রিভিয়াস এভাবে চলে আসতে পারবে। এই যে স্ট্রাকচারটাকে বলা হয় লিনিয়ার স্ট্রাকচার। যখন ওয়েব পেজে আমাকে সিকোয়েন্স মানতে হয়, সরাসরি আমি ডিরেক্ট এক জায়গায় চলে যেতে পারবো না, আমাকে কিছু সময় স্ট্রাকচার ফলো করে করে যেতে হবে। আমাকে প্রথমে এই পেজে যেতে হবে, তারপরে আমাকে লগ ইন করতে হবে, এরপর আমার হোম পেজ, এরপর হলো আমার প্রোফাইল। আমি সরাসরি কিন্তু যেতে পারবো না। এই যে যখন আমাকে ওয়েব পেজের ক্ষেত্রে একটার পর একটা এইভাবে সিকোয়েন্স মেনটেন করতে হয়, তাহলে তখনই আমরা এটাকে বলবো লিনিয়ার স্ট্রাকচার। ওকে, এবার 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে লিঙ্কড স্ট্রাকচার। লিঙ্কড, এটাকে বলা হয় লিঙ্কড স্ট্রাকচার। ওকে, লিঙ্কড মানে কি স্যার? প্রত্যেকটা পেজের সাথে কানেকশন আছে বিদায় এমনি ফেসবুকে যাইয়া মেয়ে একটার প্রোফাইল আসলে ক্লিক করে যে ওর প্রোফাইলে চলে যাস। চিন্তা করছো একবার কেন তার প্রোফাইলে তুমি সহজে যাইতে পারো? প্রোফাইল পিকচার একটু সুন্দর দেখলেই ক্লিক করে ঢুকে যাও, ঠিক কিনা? প্রোফাইল লক হইলে মন খারাপ করে বের হয়ে আসো। তাহলে তার প্রোফাইলে যে যেতে পারো সেটার কাজই হচ্ছে লিঙ্কড স্ট্রাকচার। এই যে দেখো সব পেজের সাথে লিঙ্ক করা আছে বলেই আমরা যে কোনো পেজে ক্লিক করে যেখানে সেখানে চলে যেতে পারি। জাস্ট নামের উপর ক্লিক করে চলে যাই, ছবির উপর ক্লিক করে চলে যাই, ভিডিওর উপর ক্লিক করে চলে যাই। এটার রিজন কি? ওয়েবসাইটের প্রতিটা পেজের সাথে যখন যুক্ত থাকে তখন এটাকে বলা হয় লিঙ্কড স্ট্রাকচার। সবাই সবার সাথে যুক্ত হয়, এখানে কোনো সিকোয়েন্স মানতে হচ্ছে না। ক্লিক করছি চলে গেছি, ক্লিক করছি চলে গেছি। বিশেষ করে ফেসবুক প্রোফাইল, ফেসবুকের পেজ, ফেসবুকের ভিডিও, অডিও যা আছে সবগুলো লিঙ্ক প্রোফাইলে যুক্ত। এবং এটাকে নেটওয়ার্কও বলা হয়, এটাকে বলা হয় নেটওয়ার্ক সিস্টেমও বলা হয়, নেটওয়ার্ক সংযুক্ত। এই যে ওয়েব www.webটা সবাই সবার সাথে কানেক্টেড না, ওরকম। যেমন আমরা যখন কেউ কাউকে ব্লক করি তাহলে কি হয়? লিঙ্কটা জাস্ট ডিসেবল হয়, সাময়িক ডিসেবল। এটা তুমি চাইলে আবার পুনরায় আনব্লকও করতে পারো। তোমরা কারোর সাথে ঝগড়া করলে ব্লক, মন ভালো হয়ে গেলে আবার আনব্লক, এই আর কি। এটাকে বলা হয় লিঙ্কড স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। ট্রি, 3টা নাম আছে এটার, পরীক্ষায় 3 নামে আসে, 3টা নামে পরীক্ষা এটা আসে। ট্রি স্ট্রাকচার, এটাকে বলা হয় মেনু স্ট্রাকচার, এটাকে বলা হয় হায়ারার্কি স্ট্রাকচার। হায়ারার্কি, 3টা নামে এটাকে সবাই চিনে। এবং এটা কোনটা স্যার? ওই যে যেটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গত ক্লাসে দেখাইছি। প্রথমে সবার সেন্টারে থাকে হোম পেজ, হোম পেজের পরে সবার সাথে থাকে মূলধারার পেজ, এরপরে থাকে উপধারার পেজ। যেমন কলেজে তোমার সবার উপরে থাকে কি? প্রিন্সিপাল, তারপরে সহকারী প্রধান, এরপরে অন্যান্য টিচার। ঠিক সেম ওয়েবসাইটে মাঝে মাঝে সবার প্রথম পেজ হলো হোম পেজ, যেটাতে ঢুকবো। ওই পেজের ভিতরে গিয়ে আরো কিছু মূল পেজ দেখি, আবার ওই পেজগুলোর ভিতরে আরো কিছু দেখি। এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ফেসবুকের ফটোস অপশন। তুমি ফটোসে যখন ঢুকো, প্রথমে ফটোস একটা অপশন থাকে, এরপরে এখানে বিভিন্ন অপশন থাকে, মোবাইল আপলোডস, তারপর ট্যাগের ছবিগুলা, এরপরে প্রোফাইল পিকচার গুলা, গাছের মতো ব্রাঞ্চ সিস্টেম। তারপরে এখানে তুমি আবার তোমার ভাইয়ের বিয়ের অ্যালবাম, বোনের বিয়ের অ্যালবাম এভাবে সাজায় রাখো। এই যে তুমি যে ফটোসটাকে অ্যালবাম আকারে সাজায় রাখো ইন্টারনেটে, এটা সম্পূর্ণ ক্রেডিট হলো এই ট্রি মেনু হায়ারার্কি স্ট্রাকচারের। তাহলে ওয়েব পেজ স্ট্রাকচার 3টা, কখনো আমাকে লিনিয়ার মানতে হয়, কখনো লিঙ্কড মানতে হয়, আবার কখনো বা ট্রি। বর্তমানের প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে কি 4 নাম্বারটা, হাইব্রিড স্ট্রাকচার। বর্তমানে প্রায় প্রত্যেকটা স্ট্রাকচার হলো হাইব্রিড মানে এখানে কখনো লিঙ্কড, কখনো লিনিয়ার, আবার কখনো বা ট্রি। দেখো ফেসবুকেই তো আছে 3টাই। তোমাকে সিকোয়েন্স মানে লগ ইন করতে হবে, তোমাকে লিঙ্ক সবাই সবার প্রোফাইলে তুমি চলে যেতে পারবা, আবার কখনো তোমাকে ট্রি কাঠামো মেনটেন করতে হবে। তাহলে 3টা কাঠামো যে ওয়েবসাইটে একত্রে থাকে, বা 2টা কাঠামো যে ওয়েবসাইটে একত্রে থাকে, তাকে বলবো হাইব্রিড কাঠামো। টোটাল কাঠামো 4টা। একটা হচ্ছে কি বলো? প্রথমটা লিনিয়ার, সবাইকে সিকোয়েন্স মেনটেন করতে হবে।
2 নাম্বার হলো লিঙ্কড, প্রত্যেকটা পেজের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে, যে কোনো ক্লিকে চলে যেতে পারবো। 3 নাম্বারটা হচ্ছে ট্রি, মেনু বা হায়ারার্কি। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে কি হাইব্রিড। সবার কি ক্লিয়ার কিনা বলো তো? এই 4টা স্ট্রাকচার সবার ক্লিয়ার কিনা? 4টা স্ট্রাকচার সবার ক্লিয়ার কিনা? আসলে আমার মনে হয় ক্লাসগুলো ডিলিট করে দেওয়া উচিত। অনেকে লাইভে ক্লাস করে না কেন জানো? ওই যে রেকর্ড থেকে যে সবাই এই সুবিধাটা পাইছে, রেকর্ড তো আছেই গ্রুপে, ঠিক আছে? তাইলে আর ক্লাস করার দরকার কি? এখন যদি আমি ক্লাস ডিলিট করে দেওয়া শুরু করি কালকে থেকে, তাহলে তোমরা কি করবা? ওকে, তোমরা কি করবা বলো? আমি আসলে শুধু ক্লাসটা রেকর্ড রাখতেছি কারণ কেন জানো? যাতে অনেকের প্রিটেস্ট পরীক্ষা, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে স্যার আমাদের প্রিটেস্ট এক্সাম, এই জন্য হয়তো তারা কি করতে পারে না, ক্লাসগুলো করতে পারে না। কিন্তু এইভাবে লাইভে কম হলে আমরা যেটা করব সেটা ওকে, এই প্রশ্নটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। এটা এমন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এখান থেকে প্রত্যেকটা বছর পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে আমরা কি বলেছি বলো? কি বলেছি প্রথমে একটু বলো তো দ্রুত গতিতে। কি বলেছি? প্রথমে আমরা ওয়েবসাইটে 4টা স্ট্রাকচার ফলো করবো। 1 নাম্বার হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, 2 নাম্বার হচ্ছে লিঙ্ক, 3 নাম্বার হাইব্রিড, 4 নাম্বার হলো ট্রি বা মেনু। হাইব্রিডটা হচ্ছে মিক্স স্ট্রাকচার। হাইব্রিড মানে কি? মনে করো দুইটার মিক্স আর কি। এই যে কখনো বা আমাকে মানতে হচ্ছে লিনিয়ার, আবার কখনো বা আমাকে মানতে হচ্ছে কি সবাই সবার সাথে কানেক্টেড। বর্তমান ওয়েবসাইট গুলো সবগুলোতে হাইব্রিড স্ট্রাকচার। ওকে, লিনিয়ার মানে সিরিয়ালি তোমাকে আমি যদি বলি তুমি কি একবারে ক্লাস 10 উঠে যেতে পারবা? ক্লাস 10 ওটা একবার উঠতে পারবে না। তোমাকে 1 এর পরে 2 পড়তে হবে, 2 এর পরে 3 পড়তে হবে, 3 এর পরে 4। তোমার ফেসবুকে আইডি নাই, তুমি কি ফেসবুকে লগ ইন করতে পারবা? অবশ্যই তোমাকে আগে আইডি খুলতে হবে, এরপরে তোমার লগ ইন ফেস। তোমাকে একটা সিকোয়েন্স মেনে যেতে হবে, না হলে তো তুমি হুট করে তুমি একদম প্রোফাইলে যেতে পারবে না। তোমার প্রোফাইল তো আর অটো ক্রিয়েট করা নেই, তোমাকে এইগুলা খুলে তারপরে তোমার প্রোফাইল। এই যে সিকোয়েন্সটা যে মানতেছো, এটা হলো লিনিয়ার। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা আজকে মূলত এই জিনিসটা পড়লাম। এখন থিওরি বলতে এখানে আর কিছু নাই। এখন আমরা আজকে মূলত একটু শুরু করি। একটা HTML কোড, আমরা এখানে যে ওয়েবসাইট শিখলাম, ওয়েব পেজ কিভাবে ডিজাইন করে। নাম্বার 1 কথা হলো ওয়েব পেজটা কিভাবে ডিজাইন করে। ওয়েব পেজ ডিজাইনের জন্য সর্বপ্রথম তোমাকে একটা ভাষা শিখতে হবে, সেটা হলো HTML। HTML-টা তোমরা কালকে পূর্ণরূপটা লিখেছো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা বানাইছে হচ্ছে টিম বার্নার্স-লি নামক একজন বিজ্ঞানী, যিনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। 1989 সালে সর্বপ্রথম উনি HTML নিয়ে কাজ করেন। এবং উনি কোথায় করেছে এটা? সার্ন নামক একটা ল্যাব ছিল, একটা ল্যাব, কম্পিউটার ল্যাব, সার্ন, যেটা হলো সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটাও নৈর্ব্যক্তিক আসছে। সার্ন ল্যাব কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়, ঠিক আছে? তাহলে দেখো একটু ভালো করে, HTML এর আবিষ্কারকের নাম হচ্ছে টিম বার্নার্স-লি। উনি 1989 সালে HTML ভাষাটা আবিষ্কার করেন এবং এটা দিয়ে ওয়েব পেজকে ডিজাইন করা যায়। এবং উনি এটা আবিষ্কার করেছেন সার নামক একটা ল্যাবে, যেটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এবং উনি এটাকে একটা ট্যাগ নির্ভর ভাষা বানাইছে। ট্যাগ খুব সিস্টেমেটিক একটা ভাষা। এবং HTML কোথায় লিখতে হবে? আমরা যে HTML শিখতেছি ভালো করে, এটা লিখবো কোথায়? আমরা এটা কোথায় লিখবো সেটা একটু দেখাই। মনে করো একটা HTML কোড কোথায় লিখবো, প্রথমে একটু দেখো। শুধু শিখলে তো হবে না, জিনিসটা কোথায় রান করে কি করতে। এটা কম্পিউটারে এগুলোর জন্য অনেক অ্যাপস, নোটপ্যাড আছে, সাবলাইম টেক্সট আছে, অনেক কিছু আছে। তুমি চাইলে অনলাইনেও সার্চ করতে পারো HTML কম্পাইলার, সার্চ করো, এখানেও লিখতে পারো। তারপরে তুমি চাইলে মোবাইলে একটা অ্যাপস আছে ট্র্যাবিট মেবি, এরকম একটা অ্যাপস আছে, মোবাইলেও তুমি চাইলে করতে পারো, নতুবা ইন্টারনেটে ডিরেক্ট সার্চ করতে পারো যে HTML কম্পাইলার আমরা লিখব। সবচেয়ে সহজ হচ্ছে নোটপ্যাড। এই যে এখানে মোবাইলের যে নোটপ্যাড অপশন আছে, এখানে গেলে তোমরা এখানে সার্চ করবে নোটপ্যাড নামে, এই যে নোটপ্যাড লিখবে, নোটপ্যাড। এটা সবচেয়ে সহজে লিখা নোটপ্যাড, এই যে নোটপ্যাড অ্যাপস, এখানে যাও। এটা প্রত্যেকটা কম্পিউটার আছে, দেখছো এখানে আমার অলরেডি HTML লিখা আছে, দেখো নোটপ্যাডে। এখানে অনেক HTML লিখা আছে, যেগুলো আমি যারা আমার পেইড বেসে পড়াই ওদেরকে এভাবে রান করে করে দেখাইছিলাম। তো এখানে আছে দেখো, এই যে HTML, এখানে অনেক HTML আছে। এই যে যেমন ধরো একটা HTML যেটা আমরা আগামী ক্লাসে শিখব। একটা HTML কে লিখতে হয় নোটপ্যাডে, তবে সেভ করার সময় এই যে ফাইলটাকে যখন আমি সেভ করব, লিখা শেষ, আমার কোড লিখা শেষ, যখন আমি সেভ যাব,
সেভ এসে গিয়ে আমি জাস্ট এখানে যে নামটা দিব দিই, ধরো আমি এখানে নাম দিলাম কি, যে কোনো একটা নাম দাও তুমি, মিয়াও দাও, মিন দাও, যা ইচ্ছা দাও। সেভ করার সময় জাস্ট এই কথাটা লিখতে হবে, .html, এই কথাটা লিখতে হয়। কি বলেছে আবার বলো, সবাই একটু আবার বলো কি বলেছে। প্রথমে নোটপ্যাডে যাব, HTML লিখবো ইচ্ছা মতো। সেভ করার সময় শুধু যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে .html কথাটা লিখতে হবে, নাম যা ইচ্ছা দাও, কিন্তু শেষে অবশ্যই .html কথাটা লিখতে হবে, এরপরে সেভ করতে হবে এভাবে। ঠিক আছে, এখন সেভ করার সাথে সাথে দেখবা এখানে এরকম, এই যে ভালো করে খেয়াল করে, এই যে মিন এরকম একটা ব্রাউজার আইকন তৈরি হয়ে গেছে। দেখো একটু ভালো করে খেয়াল করো, ব্রাউজার একটা আইকন তৈরি হয়ে গেছে, ব্রাউজার। দেখছো, এখন এটা ওপেন করার সাথে সাথে তুমি আউটপুট দেখতে পাবে। দেখছো এরকম আউটপুট চলে আসবে। কি বলেছে আবার বলো, প্রথম কাজ আমার সাথে সাথে একবার বলো। শোনো, অনেকে আসলে পড়াশোনা ধৈর্য ধরে থাকতে পারে না শেষ পর্যন্ত। ফ্রি কোর্স গুলাতে অনেকে যুক্ত হয়, অনেকে ঠিকই ফ্রিতে, কিন্তু এমন না যে আমরা তোমাদেরকে কম পড়াই, কিন্তু অনেকে ধৈর্য নাই আসলে, সত্যি কথা। ঠিকই দেখবা টাকা দিয়ে কোর্স কিনে পড়বে, কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্রি কোর্স পড়ার তার ধৈর্য নেই। সমস্যা হলো এই জায়গায়। একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা কি স্যার? প্রথম কথা হলো আমরা HTML-টা নোটপ্যাডে লিখবো, নাম্বার 1 স্টেপ। সেভ করার সময় যে নামই দিই .html দিয়ে সেভ করব, এবং যখনই সেভ করে ফেলবো এরকম একটা ব্রাউজার আইকন তৈরি হবে। ব্রাউজার আইকনটা ওপেন করার সাথে সাথে আমরা আউটপুট দেখতে পাবো। এই যে দেখো, এখানে মজা, ICT অ্যাসিস্ট্যান্টে ক্লাস করে মজা এই জন্য, কারণ তুমি প্র্যাকটিক্যাল দেখতে পাবো। তাহলে কি বলেছি, প্রথম কাজ কি, নোটপ্যাডে লিখবো, সেভ করার সময় .html দিয়ে সেভ করবো এবং এভাবে আউটপুট আসবে। এটা হলো HTML লেখার নিয়ম। কে আবিষ্কার করেছে? টিম বার্নার্স-লি। এবং HTML একটা মজার বিষয় হলো, HTML হচ্ছে একটা ট্যাগ। এই যে একটা ট্যাগের, আমি যদি একটু বইতে দেখাই, দেখো একটু, এটা হলো ICT অ্যাসিস্ট্যান্ট বই। তোমরা অনেকে দেখতে চাও পেজগুলা কেমন কিভাবে আছে, এই যে ভাবে আছে আর কি। ধরো ওয়েবসাইটের কাঠামোগুলা কালকে পড়াইছি, বইতে এইভাবেই আছে হুবহু, হোম পেজ, মূলধারা পেজ। তোমাদের বোর্ড বইগুলাতে এগুলো এভাবে এত সুন্দর করে লেখা নেই। সমস্যা হচ্ছে এই জায়গায়, তোমাদের বোর্ড বইগুলাতে অনেক অগুছালু। দেখছো এখানে কিরকম পয়েন্ট বাই পয়েন্ট লেখা, দেখছো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, এই যে পার্থক্যগুলা সহ পয়েন্ট বাই পয়েন্ট লেখা আছে। দেখো স্ট্রাকচার যেগুলো পড়াইছি, লিনিয়ার বা সিকোয়েন্স, ট্রি বা হায়ারার্কি, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, হাইব্রিড বা কম্বিনেশনাল। চিত্রগুলা দেখো, প্রথমে লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো, তারপর লিঙ্ক কাঠামো, কিভাবে কিভাবে হয়। এবার ওয়েবসাইট পাবলিশিং এর দাফগুলা কিভাবে আছে দেখো। দাফ 1 নাম্বার, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েব পেজ ডিজাইন করতে হবে। দেখছো কতটুকু লিখতে হবে তোমার, এটা শুধু নোট করা আছে। তুমি দেখি বোর্ড বইতে এগুলো আছে কিনা দেখো তো। আর যে বইগুলা কিনছো তোমরা, এগুলো টেবিলে সাজায় রাখো, এগুলো আসলে পড়া হয় না। এগুলো সবাই কিনে, আগে আবেগে কিনে তো, কিন্তু পড়া হয় না। এই যে এটা দেখাতে চাচ্ছি, HTML-টা আসলে ট্যাগ ল্যাঙ্গুয়েজ। কিভাবে হয় দেখো, নাম্বার 1 হচ্ছে সুন্দর করে এখানে ট্যাগ সাইন থাকবে, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, শুরুতে যেটা থাকে। আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাতে ক্লোজিং ট্যাগ। এই ট্যাগের উপর নির্ভর করে পুরা ভাষাটা। আমরা শুরুতে একটা ট্যাগ দিব, এটাকে বলবো ওপেনিং, শেষে একটা ট্যাগ দিব, এটাকে বলবো ক্লোজিং। এই ট্যাগের উপর নির্ভর করে টিম বার্নার্স-লি পুরা ভাষাটা ডিজাইন করছে। এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা HTML কোড করা শুরু করব, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, HTML লিস্ট শুরু করব। আগামী ক্লাস হচ্ছে আগামী পরশু রাত 10টায়। তোমরা সবাই ক্লাসে আশা করি উপস্থিত হয়ে যাবা। আজকে এই পর্যন্ত, আমরা আজকে আর কথা না বাড়াই, অনেক পড়া পড়েছি আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আস্তে আস্তে আগে। তাহলে কি কি শেষ করেছে আজকে? প্রথমে বলেছি কি, একটা ওয়েবসাইট পাবলিশিং এর দাফ, একটা ওয়েবসাইট পাবলিশিং এর দাফগুলা, তারপর ওয়েবসাইট পাবলিশিং এর দাফের ব্যাখ্যাগুলো শিখবা, তারপরে হচ্ছে ডোমেইন নেম আর IP অ্যাড্রেস শিখবা। এরপরে কি বলেছি, এরপরে বলেছি কি, একটা ওয়েবসাইটে 4টা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো। আর ফাইনালি তোমাদেরকে দেখালাম একটা HTML কোথায় সেভ করতে হয়, এবং HTML যে কি রকম ট্যাগ নির্ভর ভাষা, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। যারা ক্লাসটা করো নাই করে নিও শুরু থেকে। ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এখানে HTML নিয়ে আমি যে 5-6টা ক্লাস নিব, এগুলা যদি তুমি ক্লোজ করতে পারো, শেষ করতে পারো, তুমি আর জীবনে HTML নিয়ে কষ্ট পাবে না। ঠিক আছে? তাহলে সবার জন্য ভালোবাসা রইল, শুভকামনা রইল। যারা কষ্ট করে ক্লাস করেছে অনেককে ধন্যবাদ, যারা শেয়ার করেছে তাদেরকে ধন্যবাদ। যবে সারা শেয়ার করে না ওরা বুকামি। কারণ কেন বুকামি করছে বলি, এই ক্লাসগুলো তুমি একদিন পরীক্ষার আগে খুঁজবা,
তখন এমন হবে তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু তোমার টাইম লাইনে শেয়ার করা থাকলে তুমি টাচ করে ঢুকেই তুমি ক্লাসগুলো দেখে ফেলতে পারবে। এই জন্য সবার উচিত হচ্ছে এগুলো টাইম লাইনে এমনিও শেয়ার করে রাখা। ওকে, তাহলে যাই হোক, আল্লাহ বর্ষা। আর সবাইকে বলবো, আর কারো কোনো জিজ্ঞাসা আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কাল কি ক্লাস আছে? কালকে না, পরশু হবে। কারো কোনো ক্লাস আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবো দ্রুত, ঠিক আছে? আসলে মাহবুব রহমান স্যারের বই এগুলা তো আমাদের বইতে তো সৃজনশীল আছে, উত্তর সহ সৃজনশীল করা আছে, ঠিক আছে? বাজারের ম্যাবে অন্য কোনো বইতে বোর্ড বইয়ের পাশাপাশি উত্তর সহ সৃজনশীল করা নেই। এমসিকিউ আছে, ব্যাখ্যা সহ উত্তর সহ করা আছে। যাই হোক, এগুলা তোমরা নিজেরাই ডিসাইড করবা কে কোনটা ভালো কোনটা খারাপ। এগুলা আসলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই, এটা মূল্য বুঝবা পরীক্ষার আগের দিন রাতে। এটার মূল্য সহজে বোঝা যায় না, পরীক্ষার 2-3 দিন আগে বোঝা যায়। যাই হোক, আচ্ছা, একজনে বলছে হাইব্রিড বুঝাই দিতে। আবার হাইব্রিড মানে মিক্স, 3টা কাঠামোর মিক্স, বুঝো নাই? 3টা কাঠামোর মিক্স। আমাদেরকে হাইব্রিড জাতি কেন বলে? আমাদের এখানে দেখো সাদা মানুষের রক্তও আছে, পর্তুগিজ কালোগুলার রক্তও আছে, তো আমাদেরকে বলা হয় বাংলাদেশকে সংকর জাতি বলে। ঠিক সেম, যখন একটা ওয়েবসাইটে 3টা কাঠামো মিক্স করা থাকে তখন এটাকে বলা হাইব্রিড স্ট্রাকচার। লিনিয়ারও থাকবে, ট্রি স্ট্রাকচারও থাকবে, এগুলাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ওটার ক্লাস কালকে পরশু হবে, পেইড বেসের ক্লাস পরশু হবে, আজকে হয় না। আমি আজকে একটু আসলে দেরি হয়ে গেছে সেজন্য, ঠিক আছে? সান কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন ল্যাবটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটা পরীক্ষা আসছে, নৈর্ব্যক্তিক আসছে, এটা বোর্ড পরীক্ষায়। ট্রিটা বুঝি নাই, গাছ বুঝো? গাছ, গাছ যেরকম ওই রকম আর কি। ট্রিটা একটু বুঝাই দিই আবার। এই যে ট্রিটা কিরকম আমি একটু বুঝাই। মনে করো তুমি একটা ওয়েবসাইটে ঢুকছো, এরকম প্রশ্ন করলে ভালো লাগে। যারা প্রশ্ন করে আমি বিরক্ত হই না, সত্যি কথা। এই যে তুমি মনে করো এই যে ঢাকা সিটি কলেজে ঢুকছো, ওয়েবসাইটে ঢুকছি না? আচ্ছা, তুমি দেখো তো এটা গাছের মতো না? প্রথমে একটা হোম পেজ সবার শীর্ষে, এখন ঢুকছি, এখানে দেখো অনেক অপশন আছে না? ডাল ফালার মতো, গাছের ডাল ফালার মতো না এটা? এখানে অনেক অপশন আছে ডাল ফালার মতো। এই যে এটাকে বলা হয় ট্রি স্ট্রাকচার, অনেকগুলা ব্রাঞ্চ। একটা ওয়েবসাইটে ঢুকছো, এর মধ্যে আবার বিভিন্ন ব্রাঞ্চ আছে। এবার ব্রাঞ্চ দেখে দেখে ঢুকো, তোমার যেটা প্রয়োজন। তোমার মেসেজ অ্যাবাউট প্রয়োজন হলে অ্যাবাউটে যাবা, গাছের যে ডালে আম থাকে সে ডালে যাও। আবার মেসেজের যেখানে ভাইস প্রিন্সিপালকে মেসেজ করতে হলে ভাইস প্রিন্সিপালের ডালে যাবা, প্রিন্সিপালকে মেসেজ করতে হলে প্রিন্সিপালের ডালে যাবা। এই যে এই কাঠামোটার নামই হলো ট্রি, গাছের মতো দেখতে। বুঝতে পেরেছো? এটাই হলো গাছ। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চট্টগ্রাম চকবাজার। আমি বাসায় চট্টগ্রাম চকবাজারে থাকি, অফলাইনে চট্টগ্রাম চকবাজারে পড়াই। একজনও বলছে পিডিএফ দিবেন না, এটা তো বই, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই, এখানে পিডিএফ না, যেগুলা দরকার সেগুলা। থ্যাংক ইউ, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। লিঙ্কটা বুঝালে ভালো হয়। আচ্ছা, লিঙ্কটাও বুঝাই দিই, দেখো প্র্যাকটিক্যালে বুঝাই দিই লিঙ্ক। তুমি বলো তো, এই যে একটা ধরো আমি এই জায়গায় আসলাম, এটা একটা ওয়েবসাইট, এটা লিঙ্ক করা আছে বিদে আমি এখন যেখানে ক্লিক করে সেখানে চলে যাব। এটা লিঙ্ক, দেখছো? যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছি, ক্লিক করে আবার ব্যাকে চলে আসে। এটাও লিঙ্ক করা আছে, ইউটিউবে ক্লিক করলাম ঢুকে গেছি। লিঙ্ক করা না থাকলে তুমি এই পেজ থেকে এই পেজ আসতে পারতাম। এই যে এখানে ঢুকে গেলাম, তারপরে এই যে দেখো লিঙ্ক করা আছে দেখে আমরা এখানে এই গানে ঢুকে গেলাম। একটা গান শুরু হয়ে যাবে এখন, তোমরা সবাই জানো, ঠিক আছে? এই যে লিঙ্ক করা আছে দেখে তোমরা এভাবে ঢুকে গেছো। এবার সাউন্ড বাড়াই দাও, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমাদের অনেকের ফেভারিট গান আমি জানি। এর লিঙ্ক করা আছে দেখে ঢুকে যেতে পারো আর কি। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এটা ওকে, তাহলে আমরা আজকে পর্যন্তই ক্লোজ করে, অনেক যারা ক্লাসটা ঠিক মতো ভালোভাবে ধরতে পারোনি তারা চাইলে ক্লাসটা আবার করতে পারো। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা HTML কোডিং শুরু করব, এবং যদি ক্লাস রেসপন্স ভালো হয় অবশ্যই সবার জন্য ইনশাল্লাহ এভাবে চমৎকার চমৎকার ক্লাস আসতে থাকবে।
দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।